মাহফুজ আলমকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে পরিচয় করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ঠিক 7.5 মাসের মাথায় জুলাই আন্দোলনের ব্যর্থতা খোলাখুলি স্বীকার করে নিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ। নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা রাখতে পারছে না মেনে নিয়ে তিনি বললেন, জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মাহফুজ এমন এক সময় ফেসবুকে এমন পোস্ট দিলেন যার একদিন আগেই দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিষয়টি নিয়ে উষ্মা জানাচ্ছে সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠীর নেতারা। মাহফুজের পোস্টে দেখা যাচ্ছে, অতীতে যাকে মাস্টার মাইন্ড মেনেছিলেন প্রধান উপদেষ্টা, তার অনেক ইচ্ছারই বাস্তবায়ন হয়নি গত প্রায় 10 মাসে, বরং সরকার অনেকটাই কোণঠাসা তিনি সহ আরেক ছাত্র প্রতিনিধি। প্রশ্ন উঠেছে, অজস্র ব্যর্থতার মধ্যে কেন তারা ক্ষমতা ধরে রেখেছেন? নতুন বন্দোবস্তে ক্ষমতা উপভোগের পুরানো নজির তৈরি করেছেন কেন তারা? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। এতদিন দেশে থাকলেও এবার আওয়ামী লীগ সরকারের 2বারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 7 মে দিনগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে নিশ্চিত হওয়া গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্রগুলো তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নাম রয়েছে। আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে সরকার সমর্থক কিংস পার্টির নেতারা ফেসবুকে সমালোচনামুখর পোস্ট দেন। কেউ সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য 3 দিনের আলটিমেটাম দেন। এমন পরিস্থিতিতে নিজের ফেসবুকে পোস্ট দেন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কৈফিয়ত কিংবা বাস্তবতার শিরোনামে তার ফেসবুকের এই পোস্টটি 336 শব্দের, যেখানে পুরো লেখায় তার হতাশা ও ব্যর্থতা ফুটে উঠেছে। তবে নিজের ব্যর্থতার চেয়েও তিনি দিতে চেয়েছেন অন্যদের দায়ভার, যাতে স্পষ্ট এই ব্যর্থতার মূল দায় সরকারের ভিতরে থাকা উপদেষ্টাদের। তিনি লিখেছেন, এমন একটি সরকার রাষ্ট্র কাঠামো এবং আরো বিভিন্ন কারণে বেঁচতে গেছে জুলাই আন্দোলনের লক্ষ্য। ফেসবুকে মাহফুজ লিখেছেন, ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভর কেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দর্শক, খেয়াল করে দেখুন, এর আগেও রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুতে যখন বিতর্ক হয়, তখনও 2 ছাত্র উপদেষ্টা হয় বিদেশি শক্তি নয়তো অন্য উপদেষ্টাদের উপর দোষ চাপিয়েছিলেন। অথচ খবর হলো, এই 2 উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা এবং কর্মকর্তার বিভ্রান্তিকর পোস্ট এবং মন্তব্যের কারণে সরকারের সিনিয়র কয়েকজন উপদেষ্টা চরমভাবে ক্ষুব্ধ। বিমস্টেক সম্মেলন থেকে রাখাইন করিডোর ইস্যুতে ডক্টর ইউনূস ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তাদের অযাচিত মন্তব্যের কারণে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দায়িত্বে ইস্তফা দিতে চান। এ নিয়ে পরিস্থিতি গুরুতর হলে 7 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়। কিন্তু একদিন যেতে না যেতে আবার বিতর্কিত পোস্ট দিলেন তথ্য উপদেষ্টা, যেখানে দায়ভার চাপিয়েছেন সরকারের উপদেষ্টাদের উপর। মাহফুজ আলমের কথায় স্পষ্ট, তিনিও আসিফ মাহমুদ ছাড়া অন্য উপদেষ্টারা পরিবর্তন আনার বিষয়ে সর্বোচ্চ আন্তরিক নয়। তিনি লিখেছেন, প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র 2 জন। ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে মাহফুজ আলমই সংবাদ সম্মেলন করে বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর কারণে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। মাহফুজ আলমের দাবি, তিনিও আসিফ মাহমুদ সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পেরেছেন, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে। এই ব্যালেন্স কাদের সাথে, কিসের সাথে? এর আগে মাহফুজ আলম একটি পোস্টে প্রশাসনের দলীয়করণের জন্য বিএনপি ও জামাতকে দায়ী করেছিলেন। অভিযোগ করেছিলেন, আইজিপি ও কমিশনার নিয়োগে এই 2 দল সব ধরনের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। দর্শক, মাহফুজ আলমের পোস্টে 2টি দিক লক্ষ্য করার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অনেক আগেই শেষ করা হলেও মাহফুজ এখনও নিজেকে ছাত্র হিসেবে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি আসিফ মাহমুদ ছাড়া উপদেষ্টা পরিষদের বাকি সবার দিকে দোষারোপ স্পষ্টভাবে তুলে ধরেছেন।
প্রশ্ন হলো, বাকিদের আন্তরিকতা নিয়ে ঘাটতি থাকলেও তাদের অপসারণ করার দাবি কি তিনি তুলবেন, অথবা প্রশ্নবিদ্ধ উপদেষ্টা পরিষদ থেকে তিনিও আসিফ মাহমুদ কি পদত্যাগ করবেন? এই প্রশ্নের একটি উত্তর অবশ্য তিনি দিয়েছেন। পোস্টের একটি কমেন্টে শরীফ ওসমান হাদি নামে একজন তাকে কমেন্টে লেখেন, আগামী 3 দিনের মধ্যে পদত্যাগ করে জনতার কাতারে নেমে আসুন, আমরা অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করব। এবার সিদ্ধান্ত আপনাদের, চেয়ারে থেকে দায় নেবেন নাকি জনতার কাতারে নামবেন? এর জবাবে মাহফুজ ক্ষমতা না ছাড়ার পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন। শরীফের উদ্দেশ্যে তিনি লেখেন, নাহিদ নেমে যাওয়ায় কার উপকার হয়েছে জানাবেন। দর্শক, দেখা যাচ্ছে মাহফুজ কেবল অন্যদের দায় দেওয়ার পক্ষে, দায় নিয়ে পদ ছাড়া তার খুব একটা পছন্দ না। পোস্টে তিনি ব্যর্থতার জন্য সরকার ছাড়াও এমন কেউ নেই যাদের অভিযুক্ত করতে ছাড়েননি। লিখেছেন, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে থাকা স্ট্রে নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড। মিডিয়া ও ব্যবসা খাতে আওয়ামী লীগের আধিপত্য কমেনি, লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি। পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে, বিচার বিভাগ এখনো দ্বিদলীয় বৃত্তে বন্দী। এই অংশে মাহফুজ এনেছেন গুরুতর আরেকটি স্বীকারোক্তি। তিনি মেনে নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রভাব এবং দাপট উচ্ছেদ করা যায়নি। বিশেষ করে আওয়ামী লীগের উপর খড়গহস্ত হয়েও দলটির শিকড়ের বিস্তৃতি রয়ে গেছে আগের মতোই। তার কথায় আরও স্পষ্ট, 1/11-এর সময় সরকারের মতোই দেশের প্রধান 2 দল নির্ভর রাজনীতির অবসান ঘটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে বাস্তবে 1/11-এর মতোই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। দর্শক, তথ্য উপদেষ্টার পাশে মিত্রের সংখ্যা খুব যে বেশি নেই সেটিও পোস্টে স্পষ্ট। এর দায় তিনি দিচ্ছেন নির্বিচারে সবার উপর, কারো উপরে আর ভরসা নেই তার। মাহফুজ তার পোস্টে লিখেছেন, সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট, দলবাজি আর কোমরবাজির খপ্পরে পড়েছেন। আর্থিক অস্বচ্ছতার অভিযোগে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা। ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান ও নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছেন সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্সা নেই। তিনি আরও লিখেছেন, শহীদ আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকার সহ সকল অংশীজন অসফল। অভ্যুত্থান শহর ছেড়ে গ্রাম অঞ্চলে বিস্তৃত হয়নি। এস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তা ও কর্মের সাথে সাথে ছাত্রদের অনভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাব এজন্য দায়ী। এসব বক্তব্যে পরিষ্কার, এনসিপির মতো দলগুলো নিয়েও মোহভঙ্গ হয়েছে ইউনূসের ভাষায় জুলাই আন্দোলনের এই মাস্টারমাইন্ডের। মজার বিষয় হলো, হরেদরের সাপেক্ষে অভিযুক্ত করে মাহফুজ ইয়াবার লিখেছেন, আবার তাদেরই ঐক্যবদ্ধ হওয়ার সমাধান বটিকা হাজির করেছেন মাহফুজ। অসৎ ছাত্রদের মধ্যে সততা ফেরাতে চান তিনি, আবার রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্সা নিশ্চিত করতেও চান। ফ্যাসিবাদের বিরুদ্ধে চান সবার ঐক্য। প্রশ্ন হলো, আগে এমন ঐক্য করতে তিনি রাস্তায় আন্দোলনে থাকলেও এখন কেন পছন্দ করছেন ক্ষমতার চেয়ারকে? অবশ্য বিতর্কিত পোস্ট দেয়া বা কাজ করা মাহফুজের জন্য নতুন কিছু নাই। নিউ ইয়র্ক সফরে গিয়ে গত বছর 24শে সেপ্টেম্বর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে মাহফুজ আলমকে আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে তাকে পরিচয় করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন, মাহফুজ হচ্ছে আন্দোলনের পিছনের কারিগর, যদিও সে এটা স্বীকার করতে চায় না। বলে সে একা নয়, আরও অনেকে আছে, কিন্তু এরই মধ্যে সে গণ অভ্যুত্থানের পিছনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত। এ সময় তুমুল করতালের মাঝে হাস্যোজ্জ্বল ছিলেন মাহফুজ। তিনি তখন ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে। এরপর 10ই নভেম্বর শপথ নেন উপদেষ্টা হিসেবে। তবে শপথ নিয়ে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে জন্ম দেন ব্যাপক আলোচনার। শপথের পরদিন ফেসবুকে নিজের ছবি সহ একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, 71 পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এরপরও হুড়োহুড়ি করে নিজের কার্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর প্রতিযোগিতা শুরু হয় অন্য উপদেষ্টাদের মধ্যেও। তবে সংবিধান রক্ষার শপথ নিয়ে এমন অসাংবিধানিক কাণ্ডে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বঙ্গভবনে মাহফুজের এমন কাণ্ডে রেশ চলছে এখনো।
বিস্ময়করভাবে উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার প্রায় 3.5 মাস ছিলেন দপ্তর বঞ্চিত। এরপর নাহিদ ইসলাম পদত্যাগ করার পর 26শে ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান তিনি। দর্শক, দপ্তর থাকুক বা না থাকুক, বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে বিতর্ক ছড়িয়েছেন মাহফুজ আলম। আবার অনেক পোস্ট ডিলিটও করেছেন ক্রমাগত। বিজয় দিবসের রাতে তিনি ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। তার এই পোস্টে আন্তর্জাতিকভাবে বিপদে পড়ে যায় সরকার। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় তীব্র প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে পোস্ট ডিলিট করেন মাহফুজ। অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রেস উইং জানায়, বাংলাদেশের মানচিত্র নিয়ে মাহফুজ আলমের পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত। এর সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই। শুধু মানচিত্র নিয়ে নয়, এরপরও একাধিক পোস্ট ডিলিট করেন দৃশ্যত প্রভাবশালী এই উপদেষ্টা। আবার তোপের মুখে ব্যাখ্যা দিয়ে নতুন পোস্ট দিতে হয়েছে তাকে। ফেব্রুয়ারিতে তৌহিদি জনতাকে নিয়ে একটি পোস্ট দিয়ে তোপের মুখে তা ডিলিট করেন। পরে দুঃখ প্রকাশ করে আরেক পোস্টে তিনি লেখেন, আমার কোনো বক্তব্য হয়তো কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে। দর্শক, এভাবে বিভিন্ন সময় নানান বক্তব্য দিয়ে আলোচনার খোরাক জুগিয়েছে মাহফুজ আলম। এবার তিনি সরাসরি স্বীকার করলেন জুলাই আন্দোলনের ব্যর্থতা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।